ফ্লোচার্ট এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই ভীতিকর একটা টপিক এবং প্রত্যেকবার এইচএসসি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে। সুতরাং তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদেরকে এই টপিকটা আবার উত্তর করতেই হবে। আজকের এই এক ভিডিওর মাধ্যমে ফ্লোচার্ট লেখার নিয়ম, টেকনিক এবং সাজেশন সবকিছুর ওভারঅল একটা গাইডলাইন পেয়ে যাবে। সুতরাং আলোচনা শুরু করে দিচ্ছি। ফ্লোচার্ট লেখার আসলে নিয়মটা কিরকম হতে পারে, কিভাবে লিখলে তুমি আসলে ফুল মার্কটা পাওয়া। আমরা প্রথমেই একটা জিনিস লক্ষ্য করব, এই ফ্লোচার্ট লেখার জন্য আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। একটা জিনিস মাথায় রেখো, তুমি রিটেন পার্টে কিছু কিছু ক্ষেত্রে তুমি নিয়ম এবং রেগুলেশনস গুলো ভালোভাবে না মানতে পারলে তোমার কিন্তু নাম্বারটা কমে যাবে। ফ্লোচার্টে প্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম এট ফার্স্ট গিভ আ টাইটেল। সর্বপ্রথম আমাকে একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ তোমার কিন্তু একটা ফ্লোচার্টের যে কোনো একটা লাইন প্রথমে দেয়াই থাকবে, ওই সিকোয়েন্সটা মেনটেন করে আমার পরবর্তীতে আগাতে হবে। সেকেন্ড যে বিষয়টা ছিল, ইউজ 6 রেক্টেঙ্গুলার বক্সেস ইনক্লুডিং দা গিভেন বক্স। এখানে যে বিষয়টা আমরা দেখি, আমাদের এরকম রেক্টেঙ্গুলার বক্স দেয়া লাগে। এখন এটা তুমি ভার্টিক্যালিও ইউজ করতে পারো, হরিজন্টালিও ইউজ করতে পারো। এখন ফ্যাক্টরটা হচ্ছে ভাইয়া, আমরা একটু পরে ইন ডিটেইলসে সব দেখতেছি। দেখো, বক্সেস ক্যান বি হরিজন্টাল অর ভার্টিক্যাল। এটা উপর থেকে নিচের দিকে আসতে পারে অথবা বাম সাইড থেকে ডান সাইডের দিকেও যাইতে পারে। আমরা একটু পরে সবকিছুর বক্স সহকারে দেখব। ইউজ অ্যারো সাইন বিটুইন টু বক্সেস, অর্থাৎ এরকম যে দুইটা বক্স দেয়া থাকে, এইরকম আমরা এই দুইটা বক্সের মধ্যে কি একটা অ্যারো সাইন দিয়ে দিব। এরপরে দেখো, ইউজ নিউমেরিক নাম্বারস সিরিয়ালি 1 2 3 4 5 6 এ বি সি ডি ই এফ। এইভাবে আমাদের কি নিউমেরিক নাম্বারটা সিরিয়ালি মেইনটেইন করতে হবে। স্টার্টস পয়েন্ট উইথ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ তুমি যে সেন্টেন্সটা শুরু করবা মাস্ট বি, ভাই এটা তো ক্যাপিটাল লেটার্সে তোমাকে লিখতেই হবে। এরপরে যে বিষয়টা, স্টার্টস পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন, অর্থাৎ তুমি যে পয়েন্টটা শুরু করবা এটা তোমার যে গিভেন বক্সে দেয়া আছে এবং প্রশ্ন অনুসারে প্রথম বক্সকে মেইনটেইন করে আমার পরবর্তী বক্সগুলোতে আগাতে হবে। মেইনটেইনিং অর্ডার খুবই গুরুত্বপূর্ণ। এই আমাদের অর্ডার মেইনটেইন করার বিষয়টা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি টাইটেলটা কি রকম হতে পারে। নাম্বার 1, একটু মনোযোগ দিয়ে দেখো ভাই। টাইটেলটা হতে পারে ফ্লো চার্ট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাশ ইজ গিভেন বিলো। এই অফের জায়গায় বাবা তুমি কি বসাবা? এই অফের জায়গায় তুমি প্যাসেজটা পড়ে যে রুট ওয়ার্ডটা বা যে মেইন ওয়ার্ডটা বুঝতে পারবা, তুমি এখানে সেটা বসাবা। প্রথমত একটা শিরোনাম তোমাকে দিতেই হবে, শিরোনাম দেয়া ছাড়া তুমি ফ্লো চার্টে নাম্বার কমে যাবে তোমার। এখন এর পরবর্তীতে কি ছিল, ইউজ 6 রেক্টেঙ্গুলার বক্সেস ইনক্লুডিং দ্য গিভেন বক্স। এই যে রেক্টেঙ্গুলার বক্স, আয়তক্ষেত্রের মতো যে বক্সগুলা, এরকম 6টা, কারণ তোমার একটা দেয়া থাকবে, বাকি 5টা তোমাকে উত্তর করতে হবে। ক্লিয়ার ভাই? এরপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখন এটা হতে পারে হরিজন্টাল, হতে পারে ভার্টিক্যাল। মনে করো তুমি বক্সটা এভাবে নিছো, আর এরপরে এভাবে বক্স নিছো, এভাবে নিছো। এখন বাম থেকে ডাইনে যেতে পারে অথবা উপর থেকে নিচে আসতে পারে, উপর থেকে নিচে আসতে পারে। তোমার যেটা লিখতে সুবিধা, তোমার খাতার সাইজ অনুযায়ী তুমি সেটাই মেনটেন করতে পারো। আমরা নরমালি এই জিনিসটা মেনটেন করার কথা আমি বর্তমানে প্রেফার করব ভাইয়া এই উপর থেকে নিচে যাওয়ারটা, কারণ তোমার খাতার যে স্পেস থাকবে এটা খুব সুন্দর লাগবে তাতে। এরপরে দেখি আমরা কি ছিল, ভার্ব প্লাস আইএনজি। এখন আসলে বিষয়টা হচ্ছে আমি কিভাবে লিখবো, টু দা পয়েন্ট, কথাটা বোঝার চেষ্টা করো। যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, প্রথম সেন্টেন্সটা দেখো কি ছিল, ইনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, এরপরে আমাদের বসতে পারে আইদার নাউন অথবা বসতে পারে নাউন ফ্রেজ। নাউন অথবা কি বসতে পারে, নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ শব্দ বলতে আমরা কি জানি, একাধিক নাউন থাকতে পারে বা নাউনের সাথে কিছু না কিছু অ্যাডজাস্ট থাকবে। আর নাউন হলে সিঙ্গেল একটা ওয়ার্ড। দেখো, ব্রোডেনিং দ্য আউটলুক, ইনোভেলিং দ্য আওয়ার মাইন্ড, রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি, লার্নিং অ্যাবাউট আওয়ার সোসাইটিস কালচার। প্রত্যেকটা শব্দই কি ভাই আইএনজি যুক্ত আছে? একটা জিনিস ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কি আমি বুঝাইতে পারছি? প্রথমটা যে অবস্থায় থাকবে পরেরগুলো কি সেম অবস্থায় আছে? অবশ্যই। পরবর্তী অবস্থাটা দেখি। এরপরে আমাদের আরেকটা স্ট্রাকচার হতে পারে, মানে আমি এখন যেগুলো দেখাচ্ছি তোমার ফ্লো চার্ট তুমি কি কত ভাবে লিখতে পারো তার একটা আইডিয়া। দেখো, আমাদের হতে পারে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। বাইয়ের পরে আমরা নরমালি জানি ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ বুঝতে পারে। দেখো, এভাবে আমাদের কিছু এক্সাম্পল দেয়া আছে, বাই ইনক্রিজিং পপুলারিটি অফ পপ মিউজিক, বাই ট্রাভেলিং, বাই ইউজিং। প্রত্যেকটার সাথে কিন্তু বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি আছে। ফরের পরেও কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বসতে দেখতে পারি। আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া একটু মুখস্থ করে ফেলতে হবে। তোমরা দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, মানে আমি এখানে যা লিখবো এই স্লাইডটা কালেক্ট করে খুব সুন্দরভাবে খাতায় নোট করে ফেলবা। ওকে, কি ছিল দেখো, ফর ডিসচার্জিং ট্যানারি ওয়েস্টেজ, ফর ডিসচার্জিং মেডিকেল ওয়েস্টেজ, ফর ডিসচার্জিং, ফর হ্যাভিং।
প্রত্যেকটা শব্দের শেষেই কিন্তু আমার ভার্বের সাথে আইএনজি আমরা বসিয়ে ফেলছি। এরপরে টু প্লাস ভার্ব আমরা ইনফিনিটিভের হিসেবেও আমরা কিন্তু আমাদের ফ্লো চার্ট লিখতে পারি। এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে পারে। টু টেম, টু রাইট, টু ডিফিট, টু প্রোটেক্ট। এখানে ইনফিনিটিভে মাথায় রাখবা সবসময় টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। 5 নম্বরে যেটা বলছি, নাউন দিয়ে শুরু হতে পারে। একটা বাক্য না একদম ফ্লো চার্টের নাউন দিয়েই শুরু হতে পারে, যেমন সোর্স, মিডিয়াম, ইনস্ট্রুমেন্ট, ক্রিয়েশন। প্রতিটা শব্দই ভাই এখানে নাউন। এরপরেও কিন্তু অফের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে। দেখো অফের পরে আছে এন্টারটেইনমেন্ট নাউন, ডিস্টেন্স নাউন, ইনফরমেশন নাউন, কালচারাল অ্যাজল্ট। এখানে যে বিষয়টা দেখো, দুইটা শব্দই কালচারাল অ্যাজল্ট। মাথায় রাখবা প্রেপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে প্রথম শব্দটাকে আমি কিন্তু নাউনের পূর্বে যে বসবে তাকে আমি অ্যাডজেক্টিভ করে ফেলবো, আর তাহলে অ্যাজল্ট শব্দটা কি হবে? নাউন। ক্লিয়ার? এর পরবর্তী অবস্থাতে আমরা কি দেখতেছি, নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে থাকতে পারে। অনেস্টি, ইন্টিগ্রিটি, কারেজ, রেসপন্সিবিলিটি, এরপরে আছে গ্রাসিয়াসনেস। এখানে আমরা জানি টিওয়াই, টিওয়াইজিই, টিওয়াইএনইডবলএস এগুলো শব্দ থাকলে প্রত্যেকটা শব্দই হয় হচ্ছে নাউন। তাহলে আমাদের এখানে শুধু নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে আমি ফ্লো চার্ট আমার আসতে পারে। এখন এভাবে যদি আসে তুমি খুব ইজিলি উত্তর করতে পারবা ভাই। এখানে শুধু তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটাই ফ্যাক্টর। তুমি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে না পারো তাহলে কিন্তু এগুলা ভুল করে ফেলবা। এরপরে দেখো ভার্ব প্লাস আদার্স। ভার্ব দিয়ে শুরু হতে পারে, বর্ন, গিভেন, স্পেন্ট, রোট, পাবলিশড, প্রত্যেকটাই ভার্ব। এরপরে যে কোনো তোমার এক্সটেনশনের যে কোনো জিনিস থাকতে পারে। এরপরে এখানে আসলে যে বিষয়টা মেনটেন করছে দেখো, যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে কথা বলছে, এরপরে ভার্বের পরে কি তার যে এক্সট্রা তথ্যগুলা অ্যাডজাস্ট করে দিছে। এটা এরপরে শুধু বছর দিয়ে আসতে পারে, 1929, 42, 44, 45, 47। ওখানে দেখবা তোমার টেক্সটে এই বছরগুলো উল্লেখই থাকবে। ফ্রেজ এনি টাইপ হতে পারে, গ্রেট লিডার, হিরো অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। যে কোনো একজন ব্যক্তির হিরোইজম ছিল, মানে খুব বিখ্যাত ব্যক্তি ছিল, তাকে নিয়ে লিখতে গেলে এরকম চলে আসতে পারে। মেইনটেইন অর্ডার, মাথায় রাখবা এই যে 1947 এর পরে 52, 54, 58, 62। এখন এই যে 1947 কি পার্টিশন অফ বেঙ্গল, 52 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 54 হচ্ছে জয়েন্ট ইলেকশন, 58 হচ্ছে কি আমাদের কি ছিল ভাইয়া, 58 হচ্ছে মার্শাল ল, আর 62 হচ্ছে এডুকেশন মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। এখন তুমি যদি এই 47 এর পরে ডিরেক্ট 62 দাও, বিষয়টা কেমন দেখাচ্ছে না? তাহলে এই যে মেইনটেইনিং অর্ডার, মানে তোমার সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে, কোনটার পরে কোনটা আসছে এটা মাস্ট বি মেইনটেইনড। এরপরে দেখো বিষয়টা ছিল 66, 68, 69, 70, 71। 66 6 দফা, 68 কি আগরতলা, 69 এর গণ অভ্যুত্থান, 70 এর নির্বাচন, 71 এর মুক্তিযুদ্ধ। এই সিকোয়েন্সটা একটু মেইনটেইন করতে হবে। তুমি চাইলেই 47 এর পরে 71 নিয়ে আসতে পারবে না। এরপরে কি ছিলাম, এখন আমরা যদি একটা ফ্লো চার্ট দেখার চেষ্টা করি আসলে কি রকম হতে পারে। আমরা এখানে গাজীপুর সম্পর্কে একটা ফ্লো চার্ট দেখতেছি, আমাদের টেক্সট বুকে ছিল। আমি তোমাকে জাস্ট একটা উদাহরণস্বরূপ বলে দিচ্ছি কিভাবে লিখতে পারো। গাজীপুরের রাইট আ ফ্লো চার্ট অন গাজীপুর শোয়িং হিজ আনবিলিভেবল ওয়ার্কস ডান বাই হিম। মানে ওখানে যে কথাটা বলা ছিল, মানে সে কি মানে খুব বাঘ সাপকে সে বশ করতে পারতো, বন্য প্রাণীগুলোকে বশ করতে পারতো, তার যে আনবিলিভেবল ওয়ার্কস, আসলে এটার বাস্তবিক ভিত্তি নাই, কারণ এটা ছিল একটা মাইথ, এটা একটা মিথ ছিল। এই মিথে দেখো বিং ক্রেডিটেড উইথ মিরাকলস কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেল, অর্থাৎ সে ভয়ঙ্কর মানে প্রাণীগুলোকে কি শান্ত করতে পারতো। মেক দ্য ডেঞ্জারাস অ্যানিমেল ডোসাইল, এই ডোসাইল শব্দের অর্থ মাথায় রাখবা বসে রাখা, বসে আনা, বুঝতে পারছো? ইউজুয়ালি ডিপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিংস। এরপরে সিন অ্যাজ রাইডিং ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার এন্ড এ স্নেক ইন হিজ হ্যান্ড। মানে তুমি কল্পনা করো তার হাতে এক হাতে বেঙ্গল টাইগার, এক হাতে একটা সাপ। মানে এটা কি সম্ভব? এটা পুরোটাই কিন্তু তার আনবিলিভেবল ওয়ার্ক ছিল। ফট ক্রোকোডাইল, সে ক্রোকোডাইলের সাথে ফাইট করতো। এখন এইটা হচ্ছে মানে একটা ফ্লো চার্ট। তুমি যদি এই সিকোয়েন্সটা মেইনটেইন করে লিখতে পারো ভাই, তুমি কি 10 আউট অফ 10 তুমি একদম ইজিলি পেয়ে যাবা, কোনো চিন্তার কোনো কারণ নাই। এখানে আমাদের এটাই দেয়া ছিল। এবং তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী আছো অথবা 26, 27 ব্যাচে পরীক্ষা দিবা, এইচএসসি 25 ব্যাচের জন্য এই মুহূর্তে আমাদের ফাইনাল শো ব্যাচে ভর্তি চলমান। মাত্র 500 টাকায় তুমি এখানে ভর্তি হতে পারো, যেখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি, বাংলা আইসিটি সাজেশন, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়া দেয়া এবং আদায় করে নেওয়ার বিষয় থাকছে। আর 26, 27 ব্যাচের একাডেমিক কোর্সে ভর্তি চলছে। 26, 27 এর একাডেমিক কোর্সে ভর্তি চলছে। যে কোনো তথ্যের জন্য সাইদ সজীব স্যার ফেসবুক পেজে অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 0193407965। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনা নিয়ে। এবং এর পরবর্তী তোমার কোন টপিকটা বেশি প্রয়োজন লিখতে গেলে পারতেছো না, কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।